স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি দেবাশিস রঞ্জন সরকার। চাকুরি নিয়ে সৌদি আরব যেতে ইচ্ছুক বাংলাদেশিদের প্রতারণা থেকে রক্ষায় দুদেশের যৌথ টাস্কফোর্স কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা জানান। মন্ত্রী বলেন, সৌদি আরবে বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে আরও স্বচ্ছতা আনার বিষয়ে আলোচনা হয়েছে। একই সাথে স্বার্থান্বেষী মহলের শ্রমিক হয়রানি বন্ধে একটি যৌথ টাস্কফোর্স গঠনের বিষয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা যে অভাবনীয় উন্নয়ন অগ্রগতির পথে এগিয়ে নিয়ে চলেছেন সমগ্র বিশ্ব তার প্রশংসা করছে। সৌদি সরকারও ভূয়সী প্রশংসা করেছে। সৌদি আরবে আমরা 30 লক্ষ বলছি, সৌদি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী 31,33,000, তার মানে 30 লক্ষের বেশি বাংলাদেশে এখানে কাজ করছে, প্রবাসী বাংলাদেশে আছে। দিস ইজ দ্য হাইয়েস্ট কনসেন্ট্রেশন, হাইয়েস্ট নাম্বার অফ বাংলাদেশিজ ইন অ্যাব্রড কোন একটা সিঙ্গেল কান্ট্রিতে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে গত শনিবার ভার্জিনিয়া অঙ্গরাজ্যে আলেকজান্দ্রিয়া সিটি হাই স্কুলে হয় আয়োজন। 213 জন শিক্ষার্থীকে দেওয়া হয় সনদ ও সম্মাননা। 2020 সাল থেকে বিশ্ববিদ্যালয়টি চেয়ারম্যান ও চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশি আমেরিকান নাগরিক আবু বকর হানিফ। ভার্জিনিয়া অঙ্গরাজ্যে আলেকজান্দ্রিয়া সিটি হল গত 29 জুলাই পরিণত হয়েছিল গ্রাজুয়েটদের মিলন মেলায়। ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সমাবর্তনে এই গ্রাজুয়েটদের দেয়া হয় সনদ ও সম্মাননা। গ্রাজুয়েটের স্বীকৃতি পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের 213 শিক্ষার্থী, যার মধ্যে স্কুল অব আইটির 158 জন আর স্কুল অব বিজনেসের 55 জন। আয়োজনে শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়টির চেয়ারম্যান আবু বকর হানিফ। শিক্ষার্থীদের গ্রাজুয়েশন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট হাসান কারাবার্ক। মূল বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের পররাষ্ট্র এবং তথ্য প্রযুক্তি বিষয়ক কমিটির সদস্য কংগ্রেসম্যান গ্যারি ক্যানোলি। You have faced challenges, overcome obstacles, and achieved remarkable milestones. Your journey has been one of the profound growth, not just academically, but also personally and emotionally. And jobs in STEM are going to be plentiful. In fact, we have lots of openings as we speak because of the technology nature of our economy here in Northern Virginia. আরও বক্তব্য রাখেন ভার্জিনিয়া হাউস অব ডেলিগেটসের সদস্য ক্যারেন কিচ গামারা, জর্জিয়ার স্টেট সিনেটর শেখ রহমান, ভার্জিনিয়ার স্টেট সিনেটর সাদ্দাম আজলান সেলিম, বিশ্ববিদ্যালয়ের চিফ ফিনান্সিয়াল অফিসার ফারহান হক সহ অনেকে। Life will test you with the setbacks, but your ability to bounce back will lead to the success. Embrace resilience and let each challenge make you stronger. Cybersecurity, business, IT. And I want to say to you, we very much need you. I'm honored to join you in congratulating you today. Thank you for sharing this moment with me. You have come a long way, from late nights and early mornings to being far from your families, all to pursue the dream of a better future. বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, ভারত, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা ছাড়াও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন আয়োজনে। 2008 সালে প্রতিষ্ঠিত ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি 2020 সাল থেকেই আবু বকর হানিফের ব্যবস্থাপনায় পরিচালিত হয়ে আসছে। 121 দেশের প্রায় 1700 শিক্ষার্থী অধ্যয়ন করছেন বিশ্ববিদ্যালয়টিতে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইরানের নির্বাচনের আগ মুহূর্তে মূল ইস্যু হয়ে দাঁড়িয়েছে পশ্চিমাদের সাথে সম্পর্ক ও পরমাণু চুক্তি। বিশ্ব শক্তিগুলোর সাথে সম্পর্ক জোরদারের পক্ষে সংস্কারপন্থী হিসেবে পরিচিত মাসুদ পেজেশকিয়ান প্রেসিডেন্সিয়াল বিতর্কে তিনি স্পষ্ট করলেন পুনরুদ্ধার করতে চান পরমাণু চুক্তি। তবে আবারও যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের প্রতি অবিশ্বাসের কথা জানালেন কট্টরপন্থী সাইদ জালিলি। রান অফের 4 দিন আগে ইরানের প্রেসিডেন্সিয়াল বিতর্কে মুখোমুখি দুই প্রার্থী। পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক সংস্কার ইস্যু ছিল দুজনের বিবাদের মূল এজেন্ডা।
পশ্চিমের সাথে বৈরিতা দূর করতে চান সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। নারী অধিকার ও স্বাধীনতার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে তার। বিতর্কে 2015 সালের পরমাণু চুক্তির পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেন আবারও। চুক্তি পুনরুদ্ধারে আলোচনা শুরুর অঙ্গীকারও করেন। আমাদের নীতি, মূল্যস্ফীতি, নারীদের প্রতি আচরণ ও ইন্টারনেটে সেন্সরশিপ আরোপ, এসব কারণে সাধারণ মানুষের সাথে আমাদের দূরত্ব বাড়ছে। শুরুতে নিজের দেশের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে, এরপর স্বীকার করতে হবে বিশ্বের সাথে দর কষাকষির মাধ্যমে নিজেদের অংশ আদায় করে নেওয়ার উপরই আমাদের স্বার্থ নির্ভর করে। আমরা যদি ভাবি আজকের বিশ্বে খাঁচা তৈরি করব, সেটা ভুল। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির ঘনিষ্ঠ কট্টরপন্থী সাইদ জালিলি চান 1979 সালের ইসলামী বিপ্লবের মৌলিক আদর্শ ধরে রাখতে, দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট সমাধানে পরিকল্পনার কথা জানান। পশ্চিমাদের সাথে সম্পর্ক আর পরমাণু চুক্তি পুনরুদ্ধার নিয়ে পেজেশকিয়ানের চিন্তাভাবনার ঘোর বিরোধিতা করেন তিনি। IAEA 15 বার বলেছে ইরান সব শর্ত পূরণ করেছে, কিন্তু যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরিয়ে গিয়েছে। ফলাফল কি হলো? 800 থেকে 1500-তে গিয়ে দাঁড়ালো নিষেধাজ্ঞার সংখ্যা। ইরান 2 মিলিয়ন ব্যারেল তেল বিক্রি করছে এখন, কারণ কোনো চুক্তির জন্য অপেক্ষা করিনি। এটা ভাবা ভুল হবে যে সবকিছু 3 শক্তির উপর নির্ভরশীল। অবশ্য ইরানের সর্বময় ক্ষমতার অধিকারী বলে বিবেচিত আয়াতুল্লাহ খামেনির উপরই নির্ভর করছে দেশটির যাবতীয় নীতি। তাই নির্বাচনী প্রচারণার অঙ্গীকার কতটুকু পালন করতে পারবেন প্রার্থীরা, তা নিয়ে সন্দেহ ভোটারদের। আমি ভোট দেইনি, কারণ এই পরিস্থিতিতে পরিবর্তনের কোনো আশা আমার নেই। আমার মত হলো এই অবস্থা থেকে উত্তরণের এটাই শেষ সুযোগ। এরপরও যদি অবস্থা না বদলায়, যে 40% ভোট পড়েছে তাও আর পড়বে না। গত শুক্রবার ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী 50%-এর বেশি সমর্থন না পাওয়ায় দ্বিতীয় ধাপে গড়ায় ভোট। ফলাফলে জলিলির তুলনায় অল্প ব্যবধানে এগিয়েছিলেন পেজেশকিয়ান। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ভারতের উত্তরপ্রদেশে একটি ধর্মীয় অনুষ্ঠান চলাকালে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে 116 জনে দাঁড়িয়েছে। রাজ্যের হাথরস এলাকায় একটি প্রার্থনা সভা চলাকালে এই দুর্ঘটনা হয়। নিহতদের বেশিরভাগই নারী। পদদলিত হয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। কর্তৃপক্ষ জানিয়েছে, ভোলে বাবা নামের এক সাধুর সৎসঙ্গ চলছিল। সেখানে অনুষ্ঠান শেষে হওয়ার পর ভক্তদের মাঝে বিশৃঙ্খলা দেখা দেয়। হাজার হাজার মানুষ একসাথে বের হওয়ার চেষ্টা করলে হুড়োহুড়িতে মাটিতে পড়ে যায় অনেকে। তখনই পদদলিত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের জেলা হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই ঘটনায় শোক জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দুর্ঘটনা তদন্তের নির্দেশ দিয়ে গঠন করা হয়েছে বিশেষ কমিটি। নিহতদের বেশিরভাগই নারী। আহতদের স্থানীয় জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সাধু সঙ্গ শেষ হওয়ার পর উপস্থিত সবার হুড়োহুড়িতে এই দুর্ঘটনা হয়। বিজেপি এবং হিন্দুত্ববাদ নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বক্তব্যকে ঘিরে তোলপাড় চলছে ভারতের রাজনীতিতে। ক্ষমতাসীন এনডিএ জোট নেতাদের অভিযোগ, হিন্দু সম্প্রদায়কে অপমান করছেন রাহুল। যদিও এসব অভিযোগ উড়িয়ে দিচ্ছে বিরোধী শিবির। তাদের দাবি, নিজেদের হিন্দুত্ববাদের ঠিকাদার মনে করেন বিজেপি নেতারা। আর রাহুল গান্ধী বলছেন, সত্যকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। নরেন্দ্র মোদী জি পুরা হিন্দু সমাজ নই হ্যায়, বিজেপি পুরা হিন্দু সমাজ নই হ্যায়। 18তম লোকসভায় বিরোধী দলীয় নেতা হিসেবে প্রথম ভাষণে তোলপাড় তুলেছেন রাহুল গান্ধী। সোমবার দেয়া ভাষণে বিজেপির দিকে অভিযোগ করে বলেন, হিন্দুত্ববাদের নামে হিংসার বিদ্বেষ ছড়াচ্ছে ক্ষমতাসীনরা। রাহুল গান্ধীর এমন বক্তব্যের স্বভাবতই চড়েছে উত্তেজনার পারদ। তার বক্তব্য এক্সপাঞ্জও করা হয়। মঙ্গলবার লোকসভায় প্রবেশের আগে কংগ্রেসের এই নেতা জানান, তার বক্তব্যে কোনো মিথ্যাচার ছিল না। সত্যকে অস্বীকার করার সুযোগ নেই বলেও জানান তিনি। এটা মোদিজির পৃথিবী, এখানে সত্য কথাকে এক্সপাঞ্জ করা যায়, কিন্তু বাস্তবতা এমন যে সেখানে সত্যকে অস্বীকার করার সুযোগ নেই। যা বলার প্রয়োজন আমি তা বলে দিয়েছি, সেটাই সত্য। আমার বক্তব্য যত এক্সপাঞ্জ করা হোক না কেন, সত্যকে কখনো অস্বীকার করা যাবে না। এনডিএ জোটের দাবি, রাহুলের বক্তব্যের মাধ্যমে সব হিন্দুদের অপমান করা হয়েছে। যদিও এই দাবি উড়িয়ে বিরোধী শিবির বলছে, হিন্দু ধর্ম নিয়ে বিজেপির রাজনীতির সমালোচনা করেছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী তার বক্তব্যে হিন্দুদের ধ্বংসাত্মক, মিথ্যুক এবং বিদ্বেষী আখ্যা দিয়েছেন। তিনি শুধু মিথ্যাচারই করেননি, বরং 125 কোটি হিন্দুকে অপমানও করেছেন। রাহুল গান্ধী বিরোধী দলীয় নেতা হয়তো হয়েছেন, কিন্তু তার পরিমিতিবোধ এখনো তৈরি হয়নি। অকারণে কিছু বিতর্ককে তিনি উস্কে দিচ্ছেন। কোনো বিষয়ে দ্বিমত থাকলে তাতে উনি তথ্য এবং যুক্তি দিয়ে উত্থাপন করতে পারতেন। বিজেপির নেতারা নিজেদের হিন্দু ধর্মের ঠিকাদার মনে করেন। তাদের উদ্দেশ্য করেই ওই
এই মন্তব্য করেছেন রাহুল গান্ধী। সমগ্র হিন্দুদের জন্য তার বক্তব্য নয়। আমিও একজন হিন্দু, আমার তো মনে হয়নি উনি হিন্দু ধর্মকে আক্রমণ করে কিছু বলেছেন। এর আগে লোকসভায় বিতর্ককে কেন্দ্র করে বৈঠকে বসে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ জোটভুক্ত দলগুলোর নেতারা। বিজেপির সিনিয়র নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীরা অংশ নেন বৈঠকে। এদিকে পার্লামেন্টে রাহুল গান্ধীর বক্তব্যের পর গুজরাটের আহমেদাবাদে কংগ্রেসের কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। ইতালির ভ্যানিসে নানা আয়োজনে পালিত হয়েছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদত বার্ষিকী। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ভ্যানিস শাখা বিএনপি। ভ্যানিসের মেস্ত্রে বায়তুল মামুর জামি মসজিদে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল আজিজ সেলিম। এছাড়া সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আরাফান মাস্টার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভ্যানিস বিএনপির প্রধান উপদেষ্টা রফিকুজ্জামান ঠাকুর। বক্তব্য রাখেন পলাশ রহমান, আক্তার মোল্লা, জব্বার মাঝি, যুবরাজ দেওয়ান, আব্দুল মান্নান সহ আরও অনেকে। এ সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় করা হয় বিশেষ দোয়া। যে কোনো মুহূর্তে বড় ধরনের হামলা চালাতে পারে হিজবুল্লাহ, এমন আতঙ্ক ছড়িয়েছে ইসরায়েলিদের মাঝে। হাইফা সহ উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় মাটির নিচে খোলা হয়েছে বিশেষ হাসপাতাল, তৈরি করা হয়েছে কন্ট্রোল রুমও। হামলা থেকে বাঁচতে এবং হামলা পরবর্তী কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে তারই প্রস্তুতি নিয়ে বিশেষ প্রতিবেদন সম্প্রচার করেছে মার্কিন গণমাধ্যম ফক্স টিভি। ইসরায়েলি হাসপাতাল রামবানে চলছে ভিন্ন রকমের ব্যস্ততা। বন্দরনগরী হাইফার এই হাসপাতালের নতুন একটি অংশ চালু করা হয়েছে মাটির নিচে। হিজবুল্লাহর হামলা থেকে বাঁচতেই এমন সিদ্ধান্ত। যে কোনো সময় হিজবুল্লাহর মিসাইল আঘাত হানতে পারে, এখানে অনেক ক্ষয়ক্ষতি হতে পারে, তাই আমরা এই ব্যবস্থা নিয়েছি। লেবানন সীমান্ত থেকে মাত্র 40 মাইল দূরে অবস্থিত বন্দরনগরী হাইফা। সম্প্রতি হিজবুল্লাহ ইসরায়েলের যুদ্ধের শঙ্কা জানানো হয় মার্কিন প্রতিবেদনে। এরপর থেকেই যে কোনো সময় হিজবুল্লাহর হামলার আতঙ্কে ইসরায়েলিরা। হাসপাতালের পাশাপাশি মাটির নিচে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম, যেখান থেকে সামরিক বাহিনী এবং বেসামরিক প্রশাসনের সাথে যোগাযোগ করা সম্ভব। এর আগেও আমরা এমন যুদ্ধের মুখোমুখি হয়েছি, তাই বাসিন্দাদের বলবো আপনারা শান্ত থাকুন, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণেই আছে। এদিকে কড়াকড়ি বাড়ানো হয়েছে সীমান্ত এলাকাগুলোতেও। গাজা থেকে সেনা সরিয়ে এনে মোতায়েন করা হয়েছে ইসরায়েলি বিভিন্ন শহরের উপকণ্ঠে, যার লক্ষ্য হিজবুল্লাহর হামলা ঠেকানো। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।